নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। রেলওয়ের নতুন নিয়োগ 2025, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি সিম্পল মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। নিজ নিজ জেলার বিভিন্ন স্টেশনে তোমাদের পোস্টিং হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে এবং তোমাদের এখানে বেতন 19,950 টাকা মতো তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদন তোমাদের শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 11ই আগস্ট 2025। তাড়াতাড়ি প্রত্যেকে আবেদন করো। তার আগে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে থাকছে। তোমরা অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন, অবশ্যই তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাব, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো তোমাদের ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং তোমার যদি বয়স 18 থেকে 40 হয়ে থাকে বা তোমাদের যদি 55 বছরের মধ্যে যদি সর্বোচ্চ বয়স যদি হয়ে থাকে, তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। সে যে একজন পুরুষ ক্যান্ডিডেট হোক বা একজন মহিলা ক্যান্ডিডেট হোক, প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য কি কি থাকছে সম্পূর্ণ ডিটেলস বলবো এবং তোমাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে সেগুলোও তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, এখানে তোমাদের অ্যাটলিস্ট যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার, আমার তো হায়ার কোয়ালিফিকেশন আছে, আমার এইচএস যোগ্যতা আছে, কেউ বলবে আমার গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, কেউ বলবে আমার পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তাহলে কি আমরা এলিজিবল? তোমরাও এলিজিবল। ওকে, এখানে তোমাদের বয়স ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 55 বছর, তবে 18 থেকে 40 হোক 55 হোক, যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। কি টাইপের তোমাদের কাজ করতে হচ্ছে সেটা সম্পূর্ণ তোমাদের টিকিট সেলিং টাইপের তোমাদের কাজ করতে হচ্ছে। আমি এই ব্যাপারে আরও ডিটেলসে আসবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই যে এই দেখতে পাচ্ছ যে এটা হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপের ওপর তোমাদের ডিপেন্ড করেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে, কারণ এখানে নিয়োগের জন্য কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউও তোমাদের হচ্ছে না। তাহলে কিভাবে সিলেকশন করা হচ্ছে? তোমাদের ফর্মটাকে কি হবে, স্ক্রুটিনি করা হবে। ঠিক আছে, ফর্মটাকে স্ক্রুটিনি করা হবে। এবার সেই স্ক্রুটিনি করার পরে সেই সব যোগ্য প্রার্থীকে তাদের তালিকা অনুযায়ী তাদেরকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ওকে, তা আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা স্টেপ বাই স্টেপ এখান থেকে বুঝে নাও। দেখো, ফর্ম ফিল আপে যদি কোনো গন্ডগোল হয় তাহলে ফর্ম কিন্তু রিজেক্ট, কোনো রকমভাবে আর কনসিডার করা হবে না। তো এখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, ফাদার নেম ক্যাপিটালে লিখবে, তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার পুলিশ স্টেশন সহ ডিস্ট্রিক্ট এবং তোমাদের পিনকোড নাম্বার। অনেকেই কিন্তু পিনকোড নাম্বারটা দিতে ভুলে যাচ্ছে, তার জন্য কিন্তু অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে। তার জন্য অবশ্যই এখানে মেনশন করা আছে পিনকোড নাম্বার, ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। এখানে দেখো, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং আরও 2 কপি লাগছে, সেই 2 কপি তোমাদের সঙ্গে তোমাদের এখানে পিন করে দিতে হবে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো একটি তোমাদের প্রয়োজন এবং অবশ্যই তোমাদের সেটা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো, তোমাদের কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু অরিজিনাল প্রয়োজন। সেটা তোমরা কোথা থেকে পাবে? লোকাল সিভিল অথরিটি টু বি অ্যাটাচড, অর্থাৎ লোকাল কোনো যারা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেতে পারো, মিউনিসিপ্যালিটির কাছ থেকে প্রধানের কাছ থেকে পেতে পারো, বা কাউন্সিলরের কাছ থেকে পেতে পারো, বা তোমাদের এসডিও অফিস থেকে তোমরা পেতে পারো। সেখান থেকে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে নেবে। বোঝা গেল? এর পরবর্তী হচ্ছে যে ওয়েদার ডুইং এনি জব, তুমি কি অন্য কোনো জবের সঙ্গে যুক্ত আছো? যদি থাকো তাহলে সেটা কিন্তু মেনশন করতে পারো। যে কোনো কোনো জায়গায় তুমি যদি কাজে যুক্ত থাকো সেটা তুমি মেনশন করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে যেহেতু মাধ্যমিক, তো তোমাকে অবশ্যই তোমাকে 10th সার্টিফিকেট সেটা তোমাকে অ্যাটাচ করতেই হবে এবং তোমাকে মার্কশিট সেটাও কিন্তু তোমাকে অ্যাটাচ করতেই হবে। এগুলো ছাড়া কিন্তু কোনো রকমভাবে, আবার বলছি, আবেদন করাই কিন্তু যাবে না, কোনো রকমভাবে তারা কনসিডার কিন্তু করবে না। বোঝা গেল? ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। সেই ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট প্রয়োজন বা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটাও তুমি সঙ্গে অ্যাটাচ করে দেবে।
এবার হচ্ছে হেলথ সার্টিফিকেট, এটাও কিন্তু প্রয়োজন আছে। হেলথ সার্টিফিকেট কোথায় পাবে? তোমরা যে কোনো মেডিক্লিনিকে চলে যাবে, যেগুলো তোমাদের বা তোমাদের সরকারি হসপিটাল, সেখান থেকে তোমরা হেলথ সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে নেবে, বা কোনো প্রাইভেট ডক্টরের কাছ থেকেও তোমরা মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে নিতে পারো। অবশ্যই সেটা যেন রেজিস্টার্ড কোনো ডক্টর যেন হয়, ঠিক আছে, মেডিকেল কাউন্সিলের। তো সেই অরিজিনাল কপি সেটাও তোমাদের অ্যাটাচ করতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট, এটাও তোমাদের প্রয়োজন আছে। এই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিসের জন্য? তোমার নামে বা তোমাদের কোনো রকমভাবে কোনো কেসের সঙ্গে তুমি যুক্ত আছো নাকি, বা তোমার স্বভাব চরিত্র সম্পর্কে একটু জানার জন্য তারা একটা ক্যারেক্টার সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এটাও তোমরা এসপি, এসডিও, বিডিও বা তহসিলদারের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। এখন তো কাউন্সিলের কাছ থেকে এগুলো পাওয়া যায়, তো সেখান থেকে তোমরা এটা নিয়ে নেবে। তারপরে 3টে পাসপোর্ট সাইজের ছবি লাগছে এবং তোমাকে সিগনেচার এনক্লোজড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তুমি যে দিচ্ছ সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাকে মোবাইল নাম্বার, অবশ্যই সেটা যেন হোয়াটসঅ্যাপ থাকে, এবং তোমাকে মেল আইডি, সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে। অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়। একটা ডিঅ্যাক্টিভ এমন একটা মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে দিলে সেটা কোনো কার্যকরী নয়, তাহলে কিন্তু হবে না। এরপরে হচ্ছে অ্যাপ্রক্স ডিস্টেন্স ফ্রম হোম টু স্টেশন, অর্থাৎ তোমাদের যে স্টেশন, সেই স্টেশন থেকে তোমার বাড়ির দূরত্ব কত, সেটা কিলোমিটারে তোমাদের এখানে মেনশন করতে হবে। এর জন্য গুগলে সার্চ করবে, গুগল ম্যাপেতেই তোমাদের ডিস্টেন্সটা দেখিয়ে দেবে কিলোমিটারে, ওকে। এরপরে হচ্ছে তোমাকে সই করতে হবে, তোমাকে প্লেস মেনশন করতে হবে এবং ডেটটাকে দিতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো। মাথায় রাখবে, কোনো আগে পরের ডেট দেবে না, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো সেই ডেটটাই কিন্তু মেনশন করবে, ওকে। এরপরে হচ্ছে ডিক্লারেশন, একটা ডিক্লারেশনের জায়গা আছে যেখানে তোমার শ্রী শ্রীমতী, তারপরে তোমার এখানে নাম, তোমার বাবার নাম হবে, মানে হেড অফ দ্য ফ্যামিলির যে একজন তার নাম হবে, তারপরে ভিলেজের, তারপরে হচ্ছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড নাম্বার, এগুলো তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে তোমাকে এখানে সই করতে হবে। এটাও হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যানেক্সার 2, এইটা হলো মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটাই তোমরা নিয়ে যাবে ডক্টরের কাছে। যারা তোমাদের যে ডক্টর, সে সম্পূর্ণ সব কিছু দেখে নিয়ে তারপরে তোমাদের এখানে ডক্টরের নেম, ডেজিগনেশন, রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করে একটা তোমাকে এখানে স্ট্যাম্প মেরে দেবে। এই ফর্মটাও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু এটাকে অ্যাটাচ করতে হবে, ওকে। তো এগুলো হচ্ছে তোমাদের প্রয়োজন আছে, ওকে। এবার দেখো, তোমাদের যারা যারা তোমরা আবেদন করবে, তোমাদের কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেগুলো তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিলাম। সেটা ডেট অফ বার্থের সার্টিফিকেটের জায়গাটা তোমাদের প্রয়োজন, 3 কপি তোমাদের ফটো লাগছে, সেটাও তোমাদের বললাম। তারপরে হচ্ছে তোমাদের যেটা লাগছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে, সঙ্গে তোমাদের 10th সার্টিফিকেট, 10th মার্কশিট, এগুলো তোমাদের লাগছে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে সেই হায়ার কোয়ালিফিকেশানটাও তোমরা মেনশন করবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমরা কাস্ট সার্টিফিকেটটাও সঙ্গে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এরপরে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, সেটাও তোমাদের প্রয়োজন আছে, সেটাও তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি। তারপরে হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটাও তোমাদের প্রয়োজন আছে, সেটাও তোমাদের এখানে বলা আছে, ঠিক আছে। অর্থাৎ এই সব সার্টিফিকেটগুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে, না হলে কিন্তু কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। বোঝা গেল? তো এবার তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সম্পূর্ণ ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে কোথায় জমা করতে হবে? জমা করার ঠিকানাটা হচ্ছে এটা, দেখো, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ডিআরএম অফিস, ফার্স্ট ফ্লোর, ইস্টার্ন রেলওয়ে, পোস্ট অফিস, ঝালঝালিয়া, মালদা। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এই ঠিকানায় তোমাদের এই ফর্মটা জমা করতে হবে। কত তারিখ থেকে? 12ই জুলাই থেকে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে, 11ই আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম জমা করতে পারবে। কোনো অনলাইন মাধ্যমে জমা করা যাবে না, অফলাইনেই তোমাদের জমা করতে হবে। আদারওয়াইজ সেই জমা কিন্তু তোমাদের কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। যদি তুমি লাস্ট ডেট যেটা পেরিয়ে যায় তারপরে যদি তুমি জমা করো, তুমি যদি যে মাধ্যমে তোমাকে জমা করতে বলেছে অর্থাৎ গিয়ে জমা করতে হবে সেটা যদি তুমি না করো, তুমি যদি বাই পোস্টে জমা করো, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে। এবার দেখো, তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হয়েছে যে ওপেনিং ডেট ইজ 11/8/2025, তোমাদের 5:30টার সময়, বিকেল 5:30টার সময় সেটা ওপেন করা হবে। যে বক্সটায় তুমি জমা করলে সেই বক্সটাও তারা ওপেন করবে এবং তারা পরবর্তী সময় ওয়ার্কিং ডেজের মধ্যে তারা একটা লিস্ট প্রকাশিত করবে, যে তোমরা অফিসিয়াল সাইট থেকেও সেটা কিন্তু চেক আউট করে নিতে পারবে যারা যারা সিলেক্টেড হবে, ওকে।
এবং অবশ্যই তোমাদের এনভেলপের ওপর মানে খামের ওপর তোমাদের লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ হল্ট কন্ট্রাক্টর, নেম অফ হল্ট, তোমার স্টেশনের নাম এবং তুমি যে হল্ট কন্ট্রাক্টর পোস্টের জন্য আবেদন করছো, যারা টিকিট সেল করে মেনলি, তো সেই পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ওকে, তো এগুলো তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এবার এখানে দেখো তোমাদের এই যে নিয়োগগুলো কোথায় করা হচ্ছে, এই নিয়োগটি করা হচ্ছে যে তোমাদের মালদা ডিভিশনে, এর আগে শিয়ালদা ডিভিশনে বেরিয়ে গেছে, হাওড়া ডিভিশনেরও বেরিয়ে গেছে, এবার তোমাদের মালদা ডিভিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। এখানে দেখো তোমাদের যে সব স্টেশনগুলো এবং তোমাদের কোথায় কোথায় টিকিট সেল করতে হবে সেই স্টেশনগুলোর নাম কিন্তু এখানে দেয়া আছে। স্টেশনগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এবং তার যে কোডগুলো, এই কোডগুলোও কিন্তু তোমরা মেনশন করে দেবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের সেখানকার লোকাল রেসিডেন্ট হতে হবে যে স্টেশনে তুমি অ্যাপ্লাই করছো বা এখানে মেনশন করা আছে, ঠিক আছে? এবং প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার জেলার নামটাও কিন্তু জানাবে এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে সেই স্টেশনটার নামও কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্টে এখনই জানিয়ে দাও যাতে তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দিতে পারি। এবার তোমরা দেখো যে স্টেশন এবং কোন কোন হল স্টেশনের মধ্যে তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এবার তোমাদের বেতন বলো বা রেমুনারেশন বলো সেটা কিন্তু সম্পূর্ণ একটা কমিশন ভিত্তিতে। এখানে দেখো টাকা থেকে 15,000 টাকার উপর 15% তোমাদের কমিশন থাকবে, 15,001 টাকা থেকে 50,000 টাকার উপর 12%, তারপরে দেখো এর ওপর তোমাদের 9%, তারপরে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে 6%, 2 লাখ টাকার উপরে যদি হয় তাহলে তোমাদের 3% তোমাদের কমিশন থাকবে। এবং এখানে দেখো আর একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, মিনিমাম কমিশন পেবেল টু দ্য হল্ট কন্ট্রাক্টর 1,000 টাকা পার মান্থ ফর হল্ট হ্যাভিং স্টপেজ 2 পেয়ার ট্রেনস, তারপরে 1500 টাকা পার মান্থ হল্ট হ্যাভিং স্টপেজ মোর দ্যান 2 পেয়ার ট্রেনস। তো এই জায়গাটা তোমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি তোমার সেলস টার্নওভার 3 লাখ টাকার মতো হয় তাহলে তোমরা কত কমিশন পাবে? 15% কমিশন পাবে 15,000 টাকার উপর, প্লাস 12% কমিশন পাবে 35,000 টাকার উপর, প্লাস 50,000 টাকা, এটা 50,000 হবে, 50,000 টাকার উপর কমিশন পাবে 9%, তারপরে হচ্ছে 1 লাখ টাকার ওপর কমিশন পাবে 6% এবং 1 লাখ টাকার ওপর তোমাদের কমিশন পাবে 3%। টোটাল তোমাদের যে দাঁড়াবে সেটা হলো 19,950 টাকা। এটা ডিপেন্ড করছে যে তোমাদের যে তুমি স্টেশনে তোমাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই স্টেশনে যদি বেশি টিকিট সেল হয় তার উপর তোমাদের একটা কমিশন তুমি পাবে। যত পরিমাণে তুমি টিকিট সেল করতে পারবে তার উপর এইরকম তোমাদের একটা পার্সেন্টেজে, যে ভাগ্যের পার্সেন্টেজগুলো তোমাদের দেখালাম সেরকম তোমাদের কমিশন থাকবে। বোঝা গেল? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তো এটা একেবারে অস্বাভাবিকও কিছু নয়, তোমাদের কোনো বিজি স্টেশনে হলে দেখবে যে তোমার সেখানে দেখবে টিকিট সেলটা বেশি হয়। ওকে, তো সেটার উপর ডিপেন্ড করছে। এবার তোমাদের ডকুমেন্টসের ক্ষেত্রে দেখো এখানে বলাই আছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশনের, তারপর কপি অফ সার্টিফিকেটের, সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় তোমাদের এগুলো সবই কিন্তু এখানে দেয়া আছে। এগুলো অবশ্যই তোমরা ভালো করে একবার চেক আউট করে নেবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের তোমার সার্টিফিকেট মার্কশিট দিতে কিন্তু ভুলবে না। অনেকেই আছো যারা দেখবে যে স্যার আমার তো উচ্চ মাধ্যমিক আছে, আমি উচ্চ মাধ্যমিকটাই দিই, কেন আমি মাধ্যমিক দিতে যাব? কিন্তু এখানে মাধ্যমিক কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, মাধ্যমিক তোমাকে দিতেই হবে। তারপরে তুমি সেই উচ্চ মাধ্যমিক দাও, গ্র্যাজুয়েশন দাও, সেটা তোমার ব্যাপার, কিন্তু গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করাটাই বেটার। ওকে, এরপরে হচ্ছে তোমাদের একটা কন্ট্রাক্ট পিরিয়ড। দেখো এটা কিন্তু 5 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড আছে, এটা কিন্তু রিনিউ হয়। পরবর্তী সময় তোমার যদি কাজ ভালো হয় তাহলে বোর্ড থেকে কিন্তু এটাকে তোমাকে রিনিউ করবে এবং আরও এক্সটেন্ড করবে। দেখো এখানে বলাই আছে এক্সটেনশন অফ কন্ট্রাক্ট, সেটা তোমাদের আরও এক্সটেনশন করবে। ঠিক আছে, সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের ওপর, তুমি কত ভালো ওখানে অ্যাটেন্ডেন্স থাকছো সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। তুমি যদি একাধিকবার যদি কামাই করো, তুমি যদি ঠিকমতো মানুষের সাথে কমিউনিকেট না করো, তাদের সাথে মিসবিহেভ করো কোনো প্যাসেঞ্জারের সাথে, তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বহিষ্কার করা হতে পারে। তো এগুলো সবই কিন্তু এখানে মেনশন করা আছে। দেখো কি কি কারণে তোমাদের এখানে রিজেক্ট করতে পারে বা এই সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং তোমাদের বলছে যে সাকসেসফুল অ্যাপ্লিকেন্ট যারা যারা সিলেক্টেড হবে সেই সব ক্যান্ডিডেটকে কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু তোমাকে এখানে 2,000 টাকা জমা করতে হবে এবং এটা কিন্তু পরবর্তী সময় রিফান্ডেবল, মানে তোমাদের কাজের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তুমি এটা রিফান্ড পেয়ে যাবে।
ঠিক আছে, এগুলো কিন্তু সব এখানে কিন্তু ক্লিয়ার করা আছে, ভালো করে ব্যাপারটা বুঝে নেবে। আমি সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমি তো বলবো না এটা একদম খারাপ একটা কাজ, কারণ যারা যারা ক্যান্ডিডেট আছো দেখবে এই কাজটাও তোমাদের জন্য একটা খুবই মানে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো এই জায়গাটা আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা অবশ্যই তোমাদের যে স্টেশনের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমার স্টেশনের নাম কি, এবং অবশ্যই তোমার জেলার নামটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো। জেলার নাম এবং স্টেশনের নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।